আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজ 12ই ফেব্রুয়ারি। আজ বাংলাদেশের মানুষের জন্য ভাগ্য নির্ধারণের দিন হওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের ভাগ্য গতকাল সন্ধ্যা থেকেই নির্ধারিত হয়ে গেছে অন্ধকার কুঠুরিতে। গতকাল সূর্যাস্তের পর থেকেই সারা দেশে যে তাণ্ডব আমরা দেখেছি, অর্থের বিনিময়ে ক্ষমতা দখলের রাজনীতি, বুথ দখল, ব্যালটে সিল মারা, ভোট প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতি আর সাধারণ ভোটারদের হুমকি, এটা কোনো নির্বাচন নয়, বরং গণতন্ত্রের লাশের ওপর দাঁড়িয়ে এক কুৎসিত ক্ষমতা দখলের উৎসব। আর এই অরাজকতার সামনের সারিতে আমরা কাদের দেখছি? যারা ধর্মের দোহাই দিয়ে উগ্রপন্থা ছড়ায়, যারা ধর্মের দোহাই দিয়ে উগ্রপন্থা ছড়ায়, যারা সাধারণ মানুষের অন্ধ ধর্ম বিশ্বাসকে কাজে লাগিয়ে বেহেশতের টোপ দিয়ে ভোট পাওয়ার রাজনীতি করছে, সেই জামায়াতে ইসলামী নামক দলটি। তারা আবারও প্রমাণ করেছে তাদের ডিকশনারিতে সত্যিকারের জনগণের ভালো বলে কিছু নেই, আছে কেবল ভাঁওতাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি এবং যে কোনো পথে ক্ষমতা দখল করা। কেন আজ এই পরিস্থিতি? কারণ উগ্রপন্থী ও সন্ত্রাসী রাজনীতির যে বিষবৃক্ষ শেখ হাসিনার পতনের পর থেকে বপন হয়েছে দেশকে মধ্যযুগের অন্ধকারে নিয়ে যাওয়ার যে চেষ্টা শুরু করেছে জামায়াতে ইসলামী, তা আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত এবং আমেরিকা, এই দুই পরাশক্তি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থা বা তালিবানি স্টাইলের রাজনীতি বরদাস্ত করবে না। তারা চেয়েছিল বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। ভারত তার সীমান্তে স্থিতিশীলতা চায়, এই উপমহাদেশের জীবনযাত্রার উন্নতি ঘটাতে চায়, মৌলবাদী সন্ত্রাসের হাত থেকে শুধু নিজে বাঁচা নয়, বাংলাদেশকেও বাঁচাতে চায়। আর আমেরিকা চায় এই অঞ্চলে তার কৌশলগত আধিপত্য, চীনের আধিপত্য হ্রাস করা। এই দুটো দেশই জানে জামাত যদি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবেও ক্ষমতার অংশীদার হয়, তবে এই পুরো অঞ্চল আগ্নেয়গিরির মুখে পড়বে। তাই পর্দার আড়ালের খবর এটাই, পরাশক্তিগুলো বিএনপিকে ক্ষমতায় চাইছে এই নির্বাচনে। আমার চ্যানেলে এই সম্ভাবনার কথা আগেও বলেছি, তবু মাঝে মাঝে অন্য রকমের কিছু খবর এসে গুলিয়ে দিয়েছে এই সহজ লাইনটা। আপনাদের হয়তো মনে আছে, মাত্র কয়েকদিন আগে আমেরিকার ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছিল আমেরিকা নাকি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা দেখেছেন কিভাবে ঢাকার ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দিল্লি ছুটে এসেছিলেন ভারত সরকারের থেকে জামাতের পক্ষে সমর্থন চাইতে। ভারত পাত্তা দেয়নি তাকে। ভারত তার আগে থেকেই তার যে নিজের লাইন, সেই লাইনে ঠিক ছিল, কোনোভাবেই জামাতকে সমর্থন নয়, কোনোভাবেই উগ্রবাদী সন্ত্রাসবাদকে সমর্থন নয়। তখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে তিক্ততা ছিল, মূলত বাণিজ্য শুল্ক নিয়ে। কিন্তু যেই জানুয়ারির শেষ সপ্তাহে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, তার সঙ্গে এই দুই দেশের ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের
ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো। আমেরিকা তখন চাপের রাজনীতি ছেড়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শুধু নয়, আরও ঘনিষ্ঠ করে নিল। আর এই ঘনিষ্ঠতার ফলেই মিলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভারত আমেরিকার তাদের যে মত, সেই মতের মেলবন্ধনটা ঘটে গেল। জামাত চলে গেল দূরে, দুই পরাশক্তির কাছে চলে এলো বিএনপি। এলো ঠিকই, কিন্তু শর্ত সাপেক্ষে। তারা জামাতের কাঁধে ভর করা কোনো উগ্রবাদী সরকারকে এক মুহূর্তের জন্যও সমর্থন দেবে না, পরিষ্কার করে দিল। আর সেই জন্যেই জামাতের আমির শফিকুর রহমান তিনি বারবার বলেছেন যে বিএনপির সাথে মিলেমিশে একটি সরকার গঠনের কথা, কিন্তু বিএনপি রাজি হয়নি। স্পষ্ট করে বলে দিয়েছে এরকম সরকারে আমরা যাব না। কেন হঠাৎ ভারত আমেরিকা বিএনপিকে সমর্থন দিতে রাজি হলো? এর পেছনে রয়েছে সূক্ষ্ম জিও পলিটিক্যাল যে ক্যালকুলেশন, সেটাও। ভারত তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, আর আমেরিকা চায় বাংলাদেশে চীনের প্রভাব কমাতে এবং বঙ্গোপসাগরে নিজেদের অবস্থান সংহত করতে। কিন্তু আগেই বলেছি, এই সমর্থন বিনা শর্তে আসেনি। আমার কাছে কথা আগেও আমি বলেছি, শেখ হাসিনা দেশে ফিরবেন ফেব্রুয়ারি মার্চের মধ্যে, এমন কথাও আমি বলেছি এর আগে আমার ভিডিওতে। আমার কাছে নির্ভরযোগ্য খবর ছিল এবং এখনো আছে, যা সকালেই বাংলাদেশ সেনাবাহিনীর এক মাঝারি পর্যায়ের অফিসারের কাছ থেকে যার সমর্থন পেলাম। বিএনপি ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু তাদের হাত পা বাঁধা থাকবে নির্দিষ্ট কিছু শর্তে, যে শর্তের বিনিময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, যে শর্তের বিনিময়ে বিএনপি এই ভোটে হারুক জিতুক ক্ষমতায় আসছেই। হ্যাঁ, বলে দিলাম ক্ষমতায় আসছেই। এইবার শর্তগুলো কি? সংবিধান এবং আওয়ামী লীগের সুরক্ষা দিতে হবে। আগামী 6 মাসের মধ্যে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিএনপিকে। সেখানে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। প্রতিহিংসার অবসান ঘটাতে হবে। তথাকথিত বেআইনি সরকারের বেআইনি অর্ডিন্যান্সে গঠিত তথাকথিত অপরাধ ট্রাইব্যুনাল, এটা বাতিল করতে হবে। শেখ হাসিনাকে দেয়া সমস্ত সাজা রদ করতে হবে। এছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেন এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন। পরাশক্তিগুলো জানে বাংলাদেশে ভারসাম্য বজায় রাখতে হলে আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ শক্তিকে রাজনীতিতে টিকিয়ে রাখা অপরিহার্য। তারা কোনোভাবেই চায় না বিএনপি একা হয়ে গিয়ে জামায়াতের মতো উগ্রপন্থীদের খপ্পরে পড়ুক। আর বিএনপিও জানে দেশের রাজনীতিতে মূলধারার শক্তি আওয়ামী লীগ না থাকলে, এবং যদি শুধু তাদের প্রতিপক্ষ হিসেবে শুধু জামাত থাকে দেশে, তবে জামাতের উগ্র ধর্মীয় রাজনীতি বিএনপিকে গিলে ফেলতে খুব বেশি দেরি করবে না। গত 18 মাস ধরে সেই গিলে ফেলার রাজনীতি দেখা গেছে। তাই বাঁচার জন্য তাদেরও চাই, বিএনপিরও চাই আওয়ামী লীগকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যারা জানেন, তাদের বলে বোঝাতে হবে না দেশের ভেতরের ক্ষমতা পরিবর্তনের সেনাবাহিনীর ভূমিকার কথা। শেখ হাসিনার পতন ঘটেছে কোনো গণ অভ্যুত্থানে নয়, পতন হয়েছে সেনা তার পাশ থেকে সরে গিয়েছিল বলে। দুই পরাশক্তির বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে সেনা কি চায় তাহলে? এখন তারা কি বিএনপিকে চায়? সেনাবাহিনীর ভেতরের সূত্রগুলোও আজ দিশেহারা ছিল, তবে তারা শেষ অবধি বুঝতে পারছে যে উগ্রপন্থীদের হাতে দেশকে ছেড়ে দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীও আজ এই সমঝোতার পক্ষে। তারা চায় এমন একটি রাজনৈতিক কাঠামো যেখানে কোনো পক্ষই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না।
উগ্রপন্থী জামাতকে সাইড লাইনে রেখে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার এই যে ছক ভারত ও আমেরিকা যৌথভাবে এঁকেছে, তা এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে। সে নাকি প্রকাশ্যে বলেছে তারা বিএনপিকে স্বীকার করবে? একদমই নয়। তবে কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেনা যে কড়াকড়ি করছে, যেভাবে বিপুল পরিমাণ অর্থসহ জামাত নেতাদের গ্রেপ্তার করছে, যেভাবে দেশের মেন স্ট্রিম মিডিয়া হঠাৎই ভোল পাল্টে জামাতের সমালোচনায় নেমে পড়েছে, তাতে বোঝা যায় ভেতরে ভেতরে একটা বড় পরিবর্তন ঘটেছে এবং ঘটছে। আজকের এই প্রহসনের নির্বাচন হয়তো কাউকে ক্ষমতায় বসাবে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করছে এই কঠিন শর্তগুলো পালনের ওপর। কাউকে মানে বিএনপিকে ক্ষমতায় বসাবে, এ কথা তো বলেছি। জামায়াত যে সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতি করছে, তা তাদের শেষ মরণ কামড়। বিশ্ব শক্তি তাদের প্রত্যাখ্যান করেছে এবং খুব শীঘ্রই তাদের এই উগ্রপন্থার হিসাব দিতে হবে। গত 18 মাস ধরে দেশে যা করেছে তার হিসাব দিতে হবে। বাংলাদেশের মানুষ অকারণ রক্তক্ষয় চায় না, চায় শান্তি, স্থিতিশীলতা, চায় এমন এক বাংলাদেশ যেখানে শেখ হাসিনা বা বিএনপি যেই থাকুক, উগ্রপন্থার কোনো স্থান হবে না। দেশের মুক্তি সংগ্রামের বিরোধিতা হবে না। মুক্তিযুদ্ধের যে গৌরব, সেই গৌরব অটল থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে পরাশক্তিদের এই জিওপলিটিক্যাল বাস্তবতাকেও অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের ভোট তো শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার কথা আজকে সকালবেলা, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কালকে রাত্রির থেকে ভোট শুরু হয়ে গেছে। এখন একটা অভিযোগ উঠত শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন। তো এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে। তো যাই হোক, এই নির্লজ্জের মতো যে ভোট যেটা হয়েছে, ভোট বলবো না, এটা ভোট চুরি হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন, কোথাও দেখা যাচ্ছে যে ভোটটা ব্যালট পেপারে আগে থেকে সিল মারা রয়েছে, এই নিয়ে ঝগড়াঝাটি চলছে। আবার একটা মজার সিন দেখলাম, আমার জায়গাটা মনে নেই, সেখানে সেনাবাহিনী ক্রিকেট খেলছে। খোদ গুলশানে ভোট কেন্দ্র ফাঁকা। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন মেনে সবাই ভোট বর্জন করেছে। এখন এই যে টোটাল চিত্রটা যেটা দাঁড়িয়েছে, কাল রাত্রিবেলা এত গন্ডগোল করেছে, করে এত ভোট টোট মেরেছে, এখন হিসেব তো মেলাতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর 12টা পর্যন্ত নাকি 34.33 এইরকম একটা কিছু, 34 বা 35.33 এইরকম একটা পার্সেন্টেজে ভোট পড়েছে। হিসাব মিলাতে হবে তো। এখন এই যে অবস্থাটা কাল রাত্রির থেকে চলছে, তার ফলে বিএনপি এখন প্রচন্ড ক্ষিপ্ত। ঘন্টাখানেক আগে 12টা থেকে, আমি এখন রেকর্ড করছি 1টার সময়, 12টা থেকে একটা বৈঠক হয়েছে 45 মিনিটের জন্য যমুনাতে। সেখানে উপস্থিত ছিলেন মহামান্য ইউনূস সাহেবকে তো দেখেছেন, সেখানে আরো উপস্থিত ছিলেন সেনাপ্রধান, জামাতের একজন এবং বিএনপির একজন নেতা এবং 5 জন উপদেষ্টা। উপদেষ্টারা ভেবেছিলেন যে একটা উইন উইন সিচুয়েশন হবে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যাতে তাদের পিঠের চামড়াটা বাঁচে। কিন্তু যে কাণ্ড জামাত করেছে, তাতে এই ভোট তো কোনোভাবেই মান্যতা পাবে না এবং ভোট ইলেকশন কমিশনকে বানচাল করতেই হবে। ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুরো একেবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মান্যতা দিতে চায়। এখন সকালবেলা আমি একটা ছবি দেখলাম, ইউনূস পাগলের মতো হাত পা ছুড়ে একটা হাস্য একেবারে
মানে এতে ভঙ্গিতে, মানে অট্টহাসির ভঙ্গিতে তিনি দুহাত তুলে নাচতে নাচতে প্রায় যাচ্ছেন। তার মেটিকুলাস ডিজাইনের ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। লোকটাকে দেখে আমার মনে হচ্ছিল এর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, না হলে পরে এই মানুষটা এইভাবে নির্লজ্জের মতো এইভাবে মানে নাচতে নাচতে প্রকাশ্য রাস্তায় যেতে পারে না। এনসিপির যে নেতারা আছে সেই নেতারা কোথাও ধাওয়া খেয়েছেন, কোথাও ধরা পড়েছেন। জামাত প্রচুর মার খেয়েছে, বিএনপি আর জামাতে প্রচুর ঝাপটাঝাপটি হয়েছে, পাল্টাপাল্টি উল্টোটাও হয়েছে। মানে সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল, তাতে পৃথিবীর কোনো নির্বাচন এই রকম অন্তত আমরা দেখিনি। বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হলো, তা এই বৈঠকের পর যে সিদ্ধান্তটা হয়েছে, বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা, সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে। মানে এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে, এই ভোট গ্রহণ শেষ হবে, তারপর বিএনপি মাঠে নামবে, বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে, যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের বলেছিলাম যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরো রক্ত বইবে। কালকে আমার জানা মতে তিনজন মারা গিয়েছেন। এরপরে আজকে থেকে অবস্থা কি করুণ হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার। তবে যখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যমুনার দখল নেবে, সচিবালয়ের দখল নেবে, ইলেকশন কমিশনের দখল নেবে, দখল নিয়ে তারা রাষ্ট্র শাসন করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে ভোট থেকে বেরিয়ে আসবে, অবৈধ বলে বেরিয়ে আসবে, তার মানে ভোট বানচাল হলো, আর একটা ইলেকশন হবে। আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে একটা পুরো অচল করে দেওয়া হবে। মোটামুটি বাংলাদেশে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল, আমাদের কাগজগুলো যেগুলো লিখছিল, এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি, তারা যেগুলো লিখছিলেন আর আমি যেটা বলছিলাম, তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে। ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে। এই সংঘর্ষে এই ভোটটা বানচাল হতে বাধ্য। আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে, সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে, অন্য যে সমস্ত এজেন্সিগুলোর হাতে গিয়ে পৌঁছবে, দেশের হাতে গিয়ে পৌঁছবে, তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন? প্রশ্ন এখানেই। মান্যতা কেউ দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে, গতকাল রাতে ইউএস এবং ভারত যখন এই ভোটের এই খেলা রাত্রিবেলা চলছে, তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না। এইবার আসবে ইউরোপিয়ান কমিশন, ইউরোপীয় দেশগুলো। রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না। চীন আগে থেকে হাত সাফাই করে দিয়েছে। চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি, যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি। তারা চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি, কোনো শত্রুতার মধ্যে আমরা নেই। অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন, সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে। এছাড়া বাংলাদেশে কোনো ভোট মানে গ্রহণযোগ্য হবে না, এটা নিশ্চিত।
আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে, তখন দেখবেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হবে, জামাত ভার্সেস বিএনপি। সব ভোট কেন্দ্র তো খালি, ভোট তো পড়ে গেছে রাতে। তাহলে পরে 12টা অবধি যদি ভোট কেন্দ্র খালি থাকে, তাহলে 34-35% ভোট 12টা অবধি হয় কি করে? আসলে সেই যে আমি বলেছিলাম না, 53 থেকে 55% ভোট দেখানো হবে, বাকি আওয়ামী লীগ ভোট দেয়নি, ওই হিসেবটা মেলানোর জন্য এখন থেকে ইলেকশন কমিশন এটাকে বাড়াতে শুরু করে দিয়েছে। আমরা যখন 10টার সময় একটা লাইভ করছিলাম, তখনই আমরা শুনেছিলাম 14% ভোট পড়েছে। আমি বলেছিলাম যে 14% ভোট যখন ইলেকশন কমিশন বলছে, তার মানে ধরে নাও এটা 5 থেকে 6% ভোট পড়েছে। এবং দেখাও যাচ্ছে যে একটা বুথে 400 কতজন ভোটার আছে, সেখানে দুপুর 11টা পর্যন্ত ভোট দিয়েছেন 2 জন। একটা বুথে, একটা ভোট কেন্দ্রে তো ভোটারই নেই, সেখানে সেনাবাহিনী ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে, যে আগামী বিশ্বকাপে সেনাবাহিনী একটা দল দেবে, সেখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আবার একটা বিশ্বকাপের একটা আলাদা করে দল পাঠাবে বাংলাদেশ ছাড়া, তার প্র্যাকটিস হচ্ছে। বড় মজার একটা দেখলাম। তবে আপনারা নিশ্চিত থাকুন যে এই ভোট কেউ মান্যতা দেবে না, এই ভোট জলাঞ্জলি যাবে, এবং ইউনূসের হাল অত্যন্ত খারাপ হবে। যেটা গতকালকেই বলেছিলাম, ইউনূস নিজের কবর খুঁড়ছেন, ইউনূস নিজের কবরটি খুঁড়ে ফেলেছেন। ওই যে হাত পা নেড়ে নেড়ে উনি একবার চৈতন্য দেবের মতো উনি মানে আনন্দ প্রকাশ করতে করতে হাঁটছেন না, ওটা হচ্ছে ওনার মস্তিষ্ক বিকৃতির একটা অভিপ্রকাশ। এখন আপনারা দেখতে থাকুন, আমরা আবার 4টে থেকে লাইভে বসবো। এই লাইভ যেটা হবে সেটা আমার এখানেও লাইভটা হবে, আপনারা সেটা দেখতে থাকবেন। সেখানে আমরা নতুন নতুন তথ্য আপনাদেরকে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব থেকে বড় কথা সাবধানে থাকবেন, ভোট কেন্দ্রের আশেপাশে যাবেন না।